নমস্কার বিদ্যার্থীতে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই। আমাদের আর্কিটেকচার অফ বেঙ্গল সিরিজে যেখানে আমরা করছিলাম টেম্পল আর্কিটেকচার, এবং টেম্পল আর্কিটেকচারের মধ্যে আমরা বিভিন্ন প্রকারের টেম্পল আর্কিটেকচার পড়ার পর এই যে বিষ্ণুপুর বার্ন ক্লে আর্কিটেকচারাল স্ট্রাকচার, এটা আমাদের পড়া হয়ে গেছে। আমাদের পঞ্চরত্ন টেম্পলও হয়ে গেছে এবং রাসমঞ্চ এটাও আমাদের হয়ে গেছে। আজ আমরা কিছুটা জোড়বঙ্গ টেম্পল দেখব। এটা জোড় বাংলো হবে না, এটা জোড় বঙ্গ হবে। টেরাকোটা টেম্পলস অফ কালনা এবং বেশ কিছু টেম্পলের নাম আমরা দেখব। তারপর মদনমোহন টেম্পল অফ কোচবিহার এটা দেখব। হংসেশ্বরী টেম্পল অফ বাঁশবেড়িয়া এটা দেখব। তো আজকে আমাদের অনেকটা অংশ কভার করতে হবে, এবং আপনাদের বলে রাখি যে এর আগের দিন যে বিষয়গুলো আমাদের হয়ে গেছিলো আর্কিটেকচারাল হেরিটেজ অফ বেঙ্গল, তার বেশ কিছু অংশ, পঞ্চরত্ন টেম্পল, এবং পঞ্চরত্ন টেম্পল সম্বন্ধে পড়ার পর আমরা এই যে মঞ্চ আর্কিটেকচার সম্বন্ধে বেশ কিছু জিনিসপত্র জেনেছিলাম, এবং তারপর আমরা রাসমঞ্চ সম্বন্ধে বেশ কিছু জিনিসপত্র জেনেছিলাম, এবং সেখানে আমরা খুব ভালোভাবে এই টেম্পল আর্কিটেকচারের যে বিভিন্ন রকমের সিগনিফিকেন্স, আমরা মেন এই জিনিসগুলোই পড়বো, যে আর্কিটেকচার কীরকম, টেরাকোটা ডেকোরেশন কীরকম, তার নিজস্ব কিছু সিগনিফিকেন্স থাকলে তার সোশ্যাল সিগনিফিকেন্স কী, তার কালচারাল সিগনিফিকেন্স কী, এবং ইকোনমিক সিগনিফিকেন্স কী, এই ধরনের জিনিসপত্র পরীক্ষায় আসে। তো আমরা মেনলি বাংলার যে টেম্পল আর্কিটেকচার আছে সেটার সম্বন্ধে শুধুমাত্র জ্ঞান অর্জন করব এরকম করলে তো হবে না, আমাদের পরীক্ষায় অ্যান্সার রাইটিংও করতে হবে। তো সেই জন্য আমরা রেডিমেড অ্যান্সার রাইটিংয়ে কী ধরনের পয়েন্ট ব্যবহার করব তার একটা রাফ এখানে দেওয়ার চেষ্টা করেছি, এবং এখান থেকে আপনাদেরকে পড়ে সেই অ্যান্সার রাইটিংগুলো নিজেদের মতো তৈরি করতে হবে। আমরা পরবর্তীতে অ্যান্সার রাইটিংও আপনাদের জন্য নিয়ে আসব। তো চলুন আজকে আমরা শুরু করতে চলেছি জোড়বঙ্গ টেম্পল। জোড়বঙ্গ টেম্পল কথাটার অর্থ এই যে এখানে জোড়বঙ্গ আমরা অলরেডি যখন টেম্পল আর্কিটেকচার অফ বেঙ্গল সম্বন্ধে একটু দেখছিলাম তখন আমরা মোটামুটি পড়েছিলাম, এবং এই জোড়বঙ্গ টেম্পলটা অ্যাকচুয়ালি এরকম দুটি টেম্পল পাশাপাশি আছে, ঠিক আছে। এই যে এটা সামনে থেকে দেখছেন, এটা যদি আপনি পাশ থেকে দেখেন তাহলে এইরকম একটা বিষয় আপনারা দেখতে পাবেন, এবং এখানে উপরে আপনি এরকম বিষয়টা আপনারা দেখতে পাবেন। এবার এতে কি হলো, টেম্পলের এই দিক থেকে আপনাকে ঢুকতে হবে, ঠিক আছে। তো এই দিক থেকে যখন ঢুকছেন তখন এই যে এই বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই বিষয়টা হলো গর্ভগৃহ, ঠিক আছে। আর এই বিষয়টা হলো মণ্ডপ, এইটা হলো গর্ভগৃহ, ঠিক আছে। এটা আপনি এই পাশ থেকে যেহেতু দেখছেন সেহেতু এরকমভাবে আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু আপনারা অ্যাকচুয়ালি জোড়বঙ্গ টেম্পলটা এরকম, আপনারা চাইলে গুগলের ছবিও দেখতে পাবেন। আগের দিনের লেকচারেও আমরা জোড়বঙ্গ টেম্পল দেখিয়েছিলাম। তো জোড়বঙ্গ টেম্পল কথাটার অর্থ হলো জয়েন্ট বেঙ্গল, জোড়বঙ্গ পেয়ার্ড বেঙ্গল। তো দুটো বাংলার যে ট্র্যাডিশনাল দোচালা স্টাইল আছে, সেই দুটি দোচালা স্টাইল এক জায়গায় নিয়ে এসে এই জোড়বঙ্গ টেম্পলটা তৈরি হয়েছে। অ্যাকচুয়ালি এই জোড়বঙ্গ টেম্পলকে কেষ্ট রায় টেম্পলও বলা হয়, এবং কেষ্ট রায় আমরা জানি কেষ্ট কথার অর্থ হলো কৃষ্ণ এবং রায় কথার অর্থ হলো রাধা। তো অর্থাৎ এই টেম্পলটা রাধা এবং কৃষ্ণ, ভগবান লর্ড কৃষ্ণকে ডেডিকেট করে, রাধাকে ডেডিকেট করে এই টেম্পলটা বানানো হয়েছে। আর ফোর্ট এরিয়া বিষ্ণুপুর এই জোড়বঙ্গ টেম্পল অবস্থিত। এটাও অন্যান্য টেম্পল এই এলাকার যেমন পঞ্চরত্ন টেম্পল, রাসমঞ্চ এর মতনই টেরাকোটা আর্কিটেকচারের একটা বিশেষ নিদর্শন এই টেম্পলে আমরা দেখতে পাই। একজন রাজা ছিলেন কিং রঘুনাথ সিংহ, দ্বিতীয় রঘুনাথ সিংহ, তিনিও মল্ল ডাইনেস্টির কিং ছিলেন, এবং একটা কিছু ওখানে ইনস্ক্রিপশন পাওয়া গেছে প্লেটের ওপর, সেখান থেকেও কিং রঘুনাথ সিংহের নাম আমরা দেখতে পেয়েছি। তিনি জোড়বঙ্গ টেম্পল এটা তৈরি করিয়েছিলেন, এবং বৈষ্ণব ফেত, বৈষ্ণব কথার অর্থ কি, কৃষ্ণের যারা কি বলবো, ভগবান শ্রীকৃষ্ণকে যারা নিজেদের দেব হিসাবে পুজো করেন, ডিভোশন টু লর্ড কৃষ্ণ,
ভগবান কৃষ্ণের প্রতি তাদের ডিভোশন থাকে। ডিভোশন অর্থাৎ কি, মানে ভক্তি। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই টেম্পলটাকে এখন কি বলবো প্রোটেকশন দিচ্ছেন এবং ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের টেন্টেটিভ লিস্টে আছে। ঠিক আছে, এটা এখনো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের লিস্টে যেতে পারেনি। এরপর এই জোরবঙ্গ টেম্পল হচ্ছে দোচালা 2 স্টেপড রূপ। এর প্ল্যানে একটা এন্ট্রান্স পোচ বা মণ্ডপাই যে বললাম যে এরকম দুটো বিষয় আছে। এই যে প্রথমটা হলো মণ্ডপা, এই দিক থেকে আপনি ঢুকবেন এবং ওখানে এই 3টে কি বলবো ঢোকার রাস্তায় এই যে আর্চড এরকম একটা বিষয় দেখা যায়, দরজা। তো এই যে এটার মতো এই ঢোকার রাস্তাটা এই 3টে জায়গা দিয়ে এখান দিয়ে আপনি ঢুকবেন এবং প্রথমটা এটা হলো মণ্ডপের, পিছনেরটা হলো গর্ভগৃহ। ঠিক আছে, তো রেক্ট্যাঙ্গুলার প্ল্যান, দোচালা, কার্ভড রুপ, ক্রনিকলস, এগুলো হলো এর মেন, এই মণ্ডপার যে মেন বৈশিষ্ট্য সেগুলো সম্বন্ধে বলা আছে। আর মেন শ্রাইন বা গর্ভগৃহ সেটা হলো স্যাংক্টাম বা গর্ভগৃহ, যেখানে ডেটি রয়েছেন কেষ্ট রায় অর্থাৎ কৃষ্ণ এবং রাধা। আর এটাও এই আইডেন্টিক্যাল ওইটার মতনই, মানে এই এন্ট্রান্স পোচ বা মণ্ডপার মতনই দেখতে। আর একটা দোচালা স্টাইল রূপ দেখা যায় এখানে, 2 কনজয়েন্ট রুফ, তারপর বেঙ্গলি থ্যাচড হাট। দেখুন সেই ঘুরিয়ে ফিরিয়ে সেই একই এ হলমার্ক অফ বেঙ্গলি স্টাইল, সব জায়গায় কিন্তু এই একই পয়েন্টগুলো ঘুরিয়ে ফিরিয়ে লেখা আছে। তো আপনাদেরকে এই একবার সম্পূর্ণ জিনিসটা ভালো করে মনে রাখলেই বিভিন্ন জায়গায় কিভাবে এই পয়েন্টগুলো ব্যবহার করবেন সেটা আপনাকে লিখে লিখে প্র্যাকটিস করলে আপনি পরীক্ষায় অ্যান্সার করতে পারবেন। richly decorated with terracotta panels, the entrance to the main shrine is through an arched opening। এই যে আর্চড ওপেনিং বলা আছে, 3টে আর্চড ওপেনিং এর মাধ্যমে আপনি এন্ট্রান্সটা এই এরকম 3টে আর্চড ওপেনিং, এবং আর্চড ওপেনিং এর উপরে কি এরকম একটা বিষয় রয়েছে এবং এখানে প্রচুর প্যানেল রয়েছে, ওই সেই প্যানেলে টেরাকোটা ডেকোরেশনস রয়েছে। ঠিক আছে, সেগুলো আমরা দেখেছি। এই যে এই ছবিটার কথা বলছি, এখানে এই যে আর্চড, ঠিক আছে, এই আর্চটা এরকম, আর এই যে এখানে প্রচুর প্যানেল, ছোট ছোট প্যানেল দেখতে পাচ্ছেন এই প্যানেলের উপর, এই যে এই প্যানেলগুলো, এই প্যানেলের উপর টেরাকোটা ডেকোরেশনস দেখতে পাওয়া যাবে। তো সেই টেরাকোটা ডেকোরেশনগুলো সম্বন্ধেও আমরা একটু দেখব। আর এই যে আর্চড ওপেনিং, এরকম ধরনের আর্চড। ঠিক আছে, পরীক্ষার খাতায় আপনাকে লিখতে দিলে আপনি পারলে এরকম একটা রাফ স্কেচ করে দিতে পারেন, সেটাতে সুবিধা হবে। আগের দিনও যেটা নিয়ে কথা বলা হয়েছে। তারপর the interior of both porch and the sanctum is relatively simple, with focus being on the deity, গর্ভগৃহ, exterior decoration। ঠিক আছে, তারপর টেরাকোটা ডেকোরেশনের মধ্যে দেখা যায় এক্সটেন্সিভ অ্যান্ড হাইলি ডিটেলড টেরাকোটা কার্ভিংস। ঠিক আছে, কভার্ড অলমোস্ট দ্য এন্টায়ার আউটার সারফেস, পার্টিকুলারলি দ্য ফেসাডস অফ বোথ দ্য পোর্চ অ্যান্ড মেন শ্রাইন। বোঝা যাচ্ছে যে এখানে এক্সটেন্সিভ এবং হাইলি ডিটেল টেরাকোটা কার্ভিং করা হয়। আমরা আগের দিন পড়েছিলাম টেরাকোটা সম্বন্ধে, যে আগে কার্ভিংগুলো করে নিয়ে তারপরে এটাকে পোড়ানো হয়। তো তাহলে এই মৃত্তিকার ওপরে যে কার্ভিংসগুলো সেগুলো খুব শক্তভাবে আটকে থাকে এবং সেটা পুড়িয়ে নিলে কী হয়, লাল হয়ে যায়, ওইটাকে আমরা টেরাকোটা বলি। তো সেই জিনিসগুলো এখানে, সেই টেরাকোটা কার্ভিংস এখানে দেখা যায়। আর আমরা কি দেখেছি যে এখানে ট্র্যাডিশনালি কোনো স্টোন পাওয়া যায়নি, এই জন্য টেরাকোটা কার্ভিংসই ব্যবহার করা হয়েছে। কী কী দেখা গেছে এখানে, এপিক ন্যারেটিভ, কৃষ্ণলীলা, তারপরে মাইথোলজিক্যাল ডেটিস, সোশ্যাল অ্যান্ড ডেলি লাইফ, ফ্লোরা ফনা। সোশ্যাল অ্যান্ড ডেলি লাইফের মধ্যেও হান্টিং, প্যালেঙ্কুইন্স, মিউজিশিয়ানস, ড্যান্সার্স অ্যান্ড অর্ডিনারি পিপল এনগেজড ইন ডেলি অ্যাক্টিভিটিস। এগুলো আমরা খুব ভালোভাবে অলরেডি দেখেছি যে এই সেই একই পয়েন্টগুলো আমরা ব্যবহার করছি। যে যদি বলে টেরাকোটা ডেকোরেশন ইন জোরবঙ্গ টেম্পল, সেখানে টেরাকোটা ডেকোরেশনের এই জিনিসগুলো লিখতে হবে আপনাকে। তারপর আর্টিস্টিক স্টাইল, ক্রাফটসম্যানশিপ উইথ এক্সপ্রেসিভ ফিগার অ্যান্ড ডাইনামিক কম্পোজিশনস। ঠিক আছে, তারপরে হচ্ছে মেটিকুলাস অ্যাটেনশন টু ডিটেল, প্রচণ্ড ডিটেলিং দেওয়া হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গে যে কোনো আপনারা আর্কিটেকচার দেখবেন, যে কোনো মোটিভ দেখবেন, সেগুলোতে ডিটেলিং অনেক বেশি। পরের দিনকে না হলেও কিছু সময় পরে আমরা যখন কৃষ্ণনগরের মাটির পুতুল বা এই ধরনের মানে ডেকোরেশন দেখবো, এই ধরনের কি বলবো আর্টগুলো আমরা দেখবো, সেখানেও আমরা দেখবো যে প্রচণ্ড ইন্ট্রিকেট ডিটেল। ভারতবর্ষের অন্যান্য জায়গার থেকে আমাদের এখানে যে মেন তফাৎ সেটি হলো এই ডিটেলিংয়ের উপরে।
ঠিক আছে, আমাদের এখানকার ডিটেলিংগুলো একটু আলাদা, তো সেটা এই জায়গার নিজস্বতাটাকে ফুটিয়ে ওঠে। তারপর নোটেবল প্যানেলস, বেশ কিছু প্যানেল দেখা গেছে যেখানে ব্যাটেল সিন দেখা গেছে, এই যে রামায়ণ মহাভারত দুটোতেই তো এপিক ব্যাটেল সম্বন্ধে আমরা দেখতে পাচ্ছি, ওয়ারিয়র, চ্যারিয়ার্স, ওয়েপনরি, ঠিক আছে, এলিফ্যান্ট, হর্স, অ্যাটেন্ডেন্টস, এদের সম্বন্ধে দেখা গেছে। তারপর মিউজিক্যাল পারফরমেন্স, ঠিক আছে, মিউজিশিয়ানস অফ ভেরিয়াস ইনস্ট্রুমেন্টস, ড্যান্সার্স ইন মোশন। এবার কী ধরনের ড্যান্স এরা করে এগুলো আমরা কি বলবো আর্ট অ্যান্ড কালচারের কিছু অংশে আমরা দেখবো। এনশিয়েন্ট ইন্ডিয়া যখন পড়বো তখন ঠিক আছে ভরতনাট্যম হতো বা কী ধরনের মিউজিক্যাল পারফরমেন্স হতো সেগুলো আমরা দেখব। তারপরে রাধাকৃষ্ণের যে ড্যান্সের ডিপিকশন, ঠিক আছে, ডিভাইন পেয়ার্স, তাদেরকে ডিভাইন পেয়ার বলা হয়, ঠিক আছে। আর প্যানেলস অফারিং গ্লিমসেস ইনটু সোশ্যাল কাস্টমস অ্যান্ড অ্যাটায়ার অফ টাইম, সেই সময়কার বিভিন্ন সোশ্যাল কাস্টমসও সেখানকার টেরাকোটা প্যানেলে ফুটে উঠেছে, সেগুলো আমরা দেখতে পাই। এরপর সিগনিফিকেন্স, ইউনিক আর্কিটেকচারাল স্টাইল, এই এলাকার যে একটা ডিস্টিংক্ট ফিচার রয়েছে, আর্কিটেকচারাল স্টাইল রয়েছে, সেটা এখান থেকে আমরা দেখতে পাই। আর্টিস্টিক এক্সিলেন্স, ওখানকার আর্টিস্টরা যে স্কিল, এবং মল্ল এরার যে আর্টিসিয়ানসরা তাদের কীরকম ডেকোরেশন করার ক্ষমতা ছিল এবং তারা কতটা ইন্ট্রিকেট ডিটেলের ওপর কাজ করেছেন সেগুলো বলা হয়েছে। কালচারাল হেরিটেজ, সেই সময়কার হিস্টোরিক্যাল এবং কালচারাল ল্যান্ডমার্ক হিসেবে এখনও মল্ল রুলার্সদেরকে আমরা মনে রাখি যে তাদের কালচারাল হেরিটেজ, আমাদের এই এলাকার কালচারাল হেরিটেজ। ট্যুরিজম অ্যান্ড স্টাডি, অনেক হিস্টোরিয়ানরা এখানে স্টাডি করার জন্য আসেন এবং অনেক ট্যুরিস্টরা এখানে দেখতে আসেন, ঠিক আছে, স্কলার্সরা আসেন, বিভিন্ন আর্ট এনথুসিয়াস্টরা এখানে আসেন যারা বাংলার কালচার সম্বন্ধে জানতে চান, ভারতের কালচার সম্বন্ধে জানতে চান, বাংলার ডিস্টিংটিভ ফিচার সম্বন্ধে জানতে চান, পড়াশোনা করতে চান, দেখতে চান, তারা এই এলাকায় আসেন। তারপর সোশ্যাল সিগনিফিকেন্স দেখুন, এটা একটা রিলিজিয়াস হাব বা কমিউনিটি ফোকাস, অবশ্যই এটা একটা মন্দির, তো এখানে লর্ড কৃষ্ণার বা কৃষ্ণরায়ের পুজো হয়, লর্ড কৃষ্ণ এবং রাধার পুজো হয়, তো সেই জন্য একটা রিলিজিয়াস সেন্টার হিসাবে লোকাল কমিউনিটির কাছে এটা দীর্ঘদিন ধরে একটা ওয়ারশিপ বা রিলিজিয়াস সেরেমনির একটা ব্যাপার থাকবে, হ্যাঁ, যেখানে কিছু ট্র্যাডিশন ফলো করা হবে মানুষজনের বা কমিউনিটির শেয়ার্ড ফেথ, ওখানকার বৈষ্ণবাইটসদের একটা কি বলবো রিলিজিয়াস হাব হিসাবে এটা আমরা দেখতে পাবো। সিম্বলস অফ রয়্যাল পেট্রোনেজ অ্যান্ড হিস্ট্রি, সেই সময়কার যে মল্ল কিং ছিলেন রঘুনাথ সিংহ, দ্বিতীয় রঘুনাথ সিংহ, তার পৃষ্ঠপোষকতায় যে এই বৈষ্ণব, মানে তার যে বৈষ্ণবিজম, তিনি যে বৈষ্ণব ভক্ত ছিলেন এবং রাধাকৃষ্ণের ভক্ত ছিলেন, তার পৃষ্ঠপোষকতায় এই টেম্পলটা তৈরি হয়েছে। সেই হিসাবে সিম্বল হিসাবে আমরা মনে রাখি যে রাজা রঘুনাথ সিংহ, তার পৃষ্ঠপোষকতায় একটা মন্দির তৈরি হয়েছে এবং তিনি বৈষ্ণবাইটস ছিলেন, ঠিক আছে। তার সময়কার যে লেগাসি, হিস্টোরিক্যাল রুট, সেগুলো এখন এই মন্দিরের যে টেরাকোটা প্যানেল সেগুলোর উপরে দেখতে পাওয়া যায়। তারপরে ভিজুয়াল ন্যারেটিভ অফ সোশ্যাল লাইফ, তো সেই সময়কার বিভিন্ন কাস্টমস, প্যালেন কুইন্স, ড্যান্সার্স, ঠিক আছে, এইগুলো তখনকার মানুষজন করতেন, সেই জন্যই তো এইগুলো দেওয়ালে আমরা ন্যারেটিভ হিসেবে দেখতে পাই। তারপরে মাইথোলজিক্যাল ন্যারেটিভস, অর্থাৎ সেই সময়কার মানুষজনের মধ্যে কি গল্পগুজব চলতো, তারা কাকে ভগবান হিসেবে দেখতেন, শ্রীরামকে দেখতেন, এবং রামায়ণ মহাভারতের যে যুদ্ধগুলো সেগুলোর মাধ্যমে বিভিন্ন লাইফ লেসন্স মানুষকে শেখানোর চেষ্টা করতেন। তো সেইগুলো লাইফ লেসন্স যেহেতু মানুষের মধ্যে বলা কওয়া চলতো, সেহেতু সেগুলি কি বলবো ওই যে টেরাকোটা প্যানেল সেগুলোর উপরেও শিল্পী এঁকেছেন, কার্ভিং করেছেন, মোটিভ বানিয়েছেন। তারপর কাস্টম, অ্যাটায়ার, অকুপেশন, এগুলো সম্বন্ধে সেখানকার মানুষ, সেই সময়কার মানুষের কি কি সামাজিক কাস্টম ছিল, বিধি ছিল, হ্যাঁ, অকুপেশন, তারা কি কি কাজ করতেন, আর্টিস্ট ছিলেন, শিকার করতেন, ডান্সার্স ছিলেন, ঠিক আছে, প্যালেনকুইন্স অর্থাৎ পালকি চালক ছিলেন, ঠিক আছে। তো সমাজের বিভিন্ন মানুষের অ্যাটায়ার মানে কি, তারা কী রকম ড্রেস পরতেন, তারা কীরকম পোশাক পরতেন, সেইগুলো সম্বন্ধে 17th সেঞ্চুরির সোসাইটি সম্বন্ধে এবং হিস্টোরিক্যাল ডকুমেন্টেশনের ক্ষেত্রে আমরা এই টেম্পল ব্যবহার করে থাকি, টেম্পলের বিভিন্ন টেরাকোটা ডেকোরেশনসগুলো ব্যবহার করে থাকি। তারপর ইন্টিগ্রেশনাল ট্রান্সমিশন অফ কালচার, আচ্ছা কী বলা হচ্ছে যে টেরাকোটা কার্ভিংস এবং টেম্পল আর্কিটেকচারের মাধ্যমে রিলিজিয়াস সিগনিফিকেন্স, যে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যে মানে ডেকোরেশনগুলো দেখা গেছে, সব জায়গায় তো টেরাকোটা ডেকোরেশনই দেখা যাবে তার কোনো মানে নেই, কোথাও স্টোনের উপরে ডেকোরেশন দেখা গেছে, কিন্তু সেখানেও দেখা গেছে যে রামায়ণ মহাভারত এবং শ্রীকৃষ্ণের অনেক যে কি বলবো যে রূপ, সেই রূপগুলোর ছবি, হ্যাঁ, অনেক ক্ষেত্রে ভগবান শিবের বিভিন্ন রূপের ছবি, নবকালী মা দুর্গার ছবি বিভিন্ন জায়গায় দেখা গেছে। তো সারা ভারতের যে কালচার সেই সময় ছিল, হিন্দুইজম কালচারের বিভিন্ন নিদর্শন বিভিন্ন জায়গায়
সেইখানকার লোকাল আর্ট ফর্মে মানুষজন তুলে ধরার চেষ্টা করছেন, তো সেটা আমাদেরকে একত্র করে। ঠিক আছে, তারপর কালচারাল সিগনিফিকেন্স, ইউনিক কালচারাল স্টাইল। জোরবঙ্গ স্টাইল হচ্ছে ডিস্টিংক্ট কালচারাল স্টাইল, যেখানে বেঙ্গলির থ্যাচড হাট এই যে সেই দুটোকে জোড়া দিয়ে ঠিক আছে ইউনিক কালচারাল স্টাইল তৈরি করা হয়েছে, এবং যা লোকাল মানুষের যে আর্টিসিয়ানসের যে কলা সংস্কৃতি সেটাকে প্রকাশ করেছে। তারপরে মাস্টারপিস অফ টেরাকোটা আর্ট, ডিটেল টেরাকোটা কার্ভিংস। ঠিক আছে, যে সমস্ত যে মোটিভগুলো দেখা গেছে বা প্যানেলগুলো দেখা গেছে, সেই প্যানেলের ওপর যে কার্ভিংসগুলো দেখা গেছে সেগুলো থেকে মল্ল পিরিয়ড এবং তখনকার যে সিগনিফিকেন্ট রিচ ট্র্যাডিশন সেগুলো সম্বন্ধে আমরা জানতে পারি। ন্যারেটিভ ডেকোরেশন, এপিক, মাইথোলজি, সেই একই ব্যাপার। ঠিক আছে, রামায়ণ, মহাভারত, কৃষ্ণলীলা, এগুলো সম্বন্ধে আমরা জানতে পারি, এবং এগুলি কালচারাল মানে খুব মানুষের কালচার কীরকম ছিল সেগুলো আন্ডারস্ট্যান্ড করতে আমাদের সাহায্য করে। তারপর রিজিওনাল আইডেন্টিটি, এই জোরবঙ্গ স্টাইল হলো আমাদের বাংলার একটা টেরাকোটা ডেকোরেশনের উত্তম নিদর্শন, এটা ভারতবর্ষের অন্য কোথাও দেখা যায় না। তো আমাদের টেরাকোটার স্টাইল, বাংলার টেরাকোটার স্টাইল হিসেবে সারা ভারতবর্ষে বিখ্যাত। ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে আসেন টেরাকোটা স্টাইলের ডেকোরেশন দেখার জন্য। তারপর ইন্সপায়ার আর্ট অ্যান্ড ক্রাফট, সেই টেরাকোটা স্টাইল ডেকোরেশনের যে আর্ট অ্যান্ড ক্রাফট তখনকার মানুষজন তৈরি করতেন, এখনও সেইগুলো আজকালকার আর্ট তৈরি করেও সেখানকার অনেক আর্টিসিয়ানস এখানে যে সমস্ত ট্যুরিস্ট আসেন তাদেরকে সেগুলি বিক্রি করে নিজের জীবন নির্বাহন করেন, এবং সেগুলি বিভিন্ন কাজকর্মেও আমরা দেখতে পাই। তা ওখানকার যে সমস্ত আমরা বলছিলাম যে বালুচুরি শাড়ি বা বিভিন্ন রকমের যে কি বলবো শো পিস, সেগুলো তো এই টেরাকোটার ছোঁয়া আমরা দেখতে পাই। তারপর ইকোনমিক সিগনিফিকেন্স, আর্থিকভাবে কী জন্য প্রয়োজন, ট্যুরিজম রেভিনিউ, দেখুন অ্যাকোমোডেশন, হসপিটালিটি সার্ভিস, ফুড সার্ভিস, ট্রান্সপোর্টেশন সার্ভিস, লোকাল সেল সার্ভিস, এগুলি। তারপর সাপোর্ট ফর লোকাল আর্টিসিয়ানস, হেরিটেজ প্রিভেনশন অ্যান্ড প্রিজার্ভেশন অ্যান্ড কনজারভেশন, এগুলোর জন্য, অর্থাৎ সেখানে যে সমস্ত হিস্টোরিক্যাল মনুমেন্টগুলো রয়েছে সেগুলো দেখার জন্য মানুষ আসেন, তারা কিছু কি বলবো টিকিট কেটে ঢোকেন, তো সেই ক্ষেত্রে ওই যে জায়গাটা সেই জায়গাটা প্রিজার্ভ করার জন্য এসআইয়ের কাছে যথেষ্ট পরিমাণ পয়সা থাকে এবং তারা প্রিজার্ভ করতে পারেন। সেটা প্রিজার্ভ করার দরকারও হয়ে পড়ে, কারণ ট্যুরিস্টরা সেখানে আসেন। ব্র্যান্ডিং অ্যান্ড রিজিওনাল প্রমোশন, সেখানকার রিজিওনাল ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রেও এই টেরাকোটা ডেকোরেশন খুব কি বলবো প্রয়োজন। তারপর এখানে একটা কনক্লুশন লেখা আছে, ঠিক আছে, ডিপ সোশ্যাল রুট, এই পুরো বিষয়টাই খুব সংক্ষেপে লেখা আছে। এখান থেকে আপনারা নিজেদের মতো লাইন তুলে ঠিক আছে নিজের কনক্লুশন বানাতে পারেন। তারপর টেরাকোটা টেম্পলস অফ কালনা, দেখুন বিষ্ণুপুরের টেরাকোটা টেম্পল সম্বন্ধে আমরা এখন এতক্ষণ পড়েছি, এবার আমরা দেখব কালনা সম্বন্ধে। দেখুন কালনাকে অম্বিকা কালনাও বলা হয়, এটা পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে অবস্থিত, এবং এরও সিগনিফিকেন্ট সেন্টার হলো এটা টেরাকোটা আর্কিটেকচারের। ঠিক আছে, যেটা বিষ্ণুপুরে 1819 সালে মানে 1800-1900 শতকে তৈরি হয়েছিল। এই টেরাকোটা টেম্পলস অফ কালনাও মোটামুটি ওই 1800-1900 শতকের কাছাকাছিতেই তৈরি হয়েছিল। তারপর ভ্যারাইটি অফ টেম্পল স্টাইল এখানে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এবং আপনারা জানেন কালনার নিজস্ব রাসমঞ্চ আছে, আমরা একটু পরে দেখব। ঠিক আছে, তারপর কালনায় 1800-1900 সালে ঠিক আছে পেট্রোনেজ কারা দিয়েছিল। এইখানে যে সমস্ত মহারাজা ছিল বর্ধমানের বিভিন্ন মহারাজারা, তারা এই সমস্ত টেম্পলগুলো তৈরি করার জন্য তাদের কি বলবো পৃষ্ঠপোষকতা করেছিলেন, পয়সা দিয়েছিলেন, সেখানকার শিল্পীদেরকে সেগুলো বানানোর বরাত দিয়েছিলেন। ঠিক আছে, তারাও বেঙ্গলি স্টাইলে সেখানে অনেক রকমের জিনিসপত্র তৈরি করেছিলেন। তারপর আর্লিয়ার হিস্ট্রি, এই যে কালনা হ্যাজ এ লঙ্গার হিস্ট্রি, এবং সেখানে যে সমস্ত এনশিয়েন্ট টেক্সটগুলো আছে সেই সমস্ত এভিডেন্সগুলো থেকেও সেখানে রাজাদের যে সমস্ত সেটেলমেন্ট ছিল সেগুলো সম্বন্ধে আমরা জানতে পারি। আর ভ্যারাইটিস অফ স্টাইলস ফাউন্ড উইদিন দ্য টাউন, ঠিক আছে, এই যে রাজবাড়ি কমপ্লেক্স, এইখানে কালনার প্রচুর যে টেম্পলগুলো রয়েছে সেইগুলো এই রাজবাড়ি কমপ্লেক্সের মধ্যে আমরা দেখতে পাই। যেরকম বিষ্ণুপুরে আমরা দেখতে পাই, এখানেও আমরা বাংলা স্টাইল, রত্ন স্টাইল, ঠিক আছে, এগুলো আমরা দেখতে পাই। কী কী স্টাইল আমরা মেনলি দেখতে পাই, যে রেখা দেউল স্টাইল, আমরা অলরেডি রেখা দেউল স্টাইল সম্বন্ধে আমরা পড়েছি, নর্থ ইন্ডিয়ান নাগারা স্টাইলের পার্ট, এবং এর একটা উদাহরণ হলো প্রতাপেশ্বর টেম্পল। তারপর বাংলা স্টাইল বা চালা স্টাইল, এই যে দোচালা, চারচালা, আটচালা, এরকম ধরনের বাংলা স্টাইলের টেম্পল এখানে দেখা গেছে। আমরা একটু পরে বিভিন্ন রকমের টেম্পলের ছবিও দেখব। রত্ন স্টাইল হলো ওই যে পিনাকেল অর্থাৎ কি, এই যে এইরকম অথবা এইরকম তো না অ্যাকচুয়ালি, এরকম এখানে একটা অম্লকা দেখা যেতে পারে।
তো আমরা এগুলো সম্বন্ধে অলরেডি জেনেছি যে নবরত্ন, 25 রত্ন, একবিংশ রত্ন, এগুলো সম্বন্ধে আমরা জানতে পেরেছি অলরেডি। বিষ্ণুপুরের মতনই এখানেও এই স্টাইলগুলো দেখা যায়, ফ্ল্যাট রুফ বা দালান স্টাইল। দেখেছেন, প্রথমে আমরা যেহেতু টেম্পল আর্কিটেকচারের বিভিন্ন স্টাইলগুলো পড়ে নিয়েছি, তো আমাদের ক্ষেত্রে এগুলো যথেষ্ট সুবিধাজনক। দেখুন, খুব সহজে আমরা দেখে নিই যে ললিতজি টেম্পল, ঠিক আছে, 25 রত্ন। এই যে এখানে যে রত্নগুলো দেখা যাচ্ছে, প্রচুর রত্ন, এগুলো গুনলে আপনারা 25 টেম্পল দেখতে পাবে। এবং তার আগে এই যে এই বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা নাট মন্দির, ঠিক আছে। এই যে চারচালা স্টাইল নাট মন্দির ইন ফ্রন্ট। আমরা কি বলেছিলাম, নাট মন্দির শ্রী জগন্নাথ যে সময় তার, এই শ্রী জগন্নাথ বলছি, ক্ষমা করবেন, শ্রী চৈতন্য যে সময় তার ভক্তি মুভমেন্টে কি বলবো যে নাম কীর্তন এইগুলো যখন করে বেড়াচ্ছিলেন, সেই সময় এই নাট মন্দিরগুলো খুব বেশি তৈরি হয়েছিল এবং সেখানে এসে সব তারা ভজন করতেন, কীর্তন করতেন। তো 25 পিনাকেলস দেখা যায় মাল্টিপল টায়ারে, ঠিক আছে। এখান থেকে আপনারা ওই সেই একই এগুলো সম্বন্ধে লিখলেও, হ্যাঁ, এখানে ইন্দো ইউরোপিয়ান কিছু স্টাইল দেখতে পাওয়া যায়, 18th সেঞ্চুরিতে তৈরি। তারপরে হচ্ছে কৃষ্ণচন্দ্র টেম্পল, 25 রত্ন, এটাও 25 রত্নের। এই যে দেখতে পাওয়া যাচ্ছে, এগুলো 25টা রত্ন রয়েছে, অর্থাৎ এইরকম রত্ন। আর এটা কি দেখতে পাচ্ছেন আপনারা, রেখা দেউল স্টাইল, ঠিক আছে। তারপর এইখানেও কৃষ্ণলীলা সম্বন্ধে দেখতে পাওয়া যায়। আর লেটার দ্যান ললিতজি টেম্পল, ললিতজি টেম্পলের পরে এটা তৈরি হয়েছে। ললিতজি টেম্পল এটা আগে তৈরি হয়েছে, তারপর কৃষ্ণচন্দ্র টেম্পল তৈরি হয়েছে। তারপর প্রতাপেশ্বর টেম্পল, দেখুন এই যে রেখা দেউল স্টাইল, কি বললাম এর আগে, এর যে কি বলবো এই রত্নগুলি, সেখানেও রেখা দেউল স্টাইল দেখা গেছে। এই দেখুন এখানেও রেখা দেউল স্টাইল। এখানে রেখা দেউল স্টাইলটা খুব সিগনিফিক্যান্ট এবং ভালোভাবে বুঝতে পারা যাচ্ছে। আপনাদের প্রথমে যে ছবিটা দেখানো হয়েছিল রেখা দেউল স্টাইল পড়ানোর সময়, তার থেকে এই ছবিটা অনেক বেশি ভালোভাবে আপনারা রেখা দেউল স্টাইলটিকে দেখতে পাবেন। দেখুন, ঢোকার সময় এন্ট্রান্সে আর্চড একটা এন্ট্রান্স থাকবে, তারপরে এখানে টেরাকোটার বিভিন্ন রকমের কার্ভিংস থাকবে, তার উপরেও কার্ভিংস থাকবে, তার উপরেও কার্ভিংস থাকবে, এবং এই যে একটা রেখা দেউল স্টাইল, এবং তার উপর অম্লকা শিখরা, এটা বেঁকে গেছে, এটা সোজা হওয়া উচিত ছিল, যাই হোক। তারপর টেরাকোটা ব্রিক্স এখানে ব্যবহার করা হয়েছে, ইন্ট্রিকেট টেরাকোটা কার্ভিংস, ডেপিক্ট এপিক ব্যাটেলস, সেই একই বিষয়। তারপর নবকৈলাস টেম্পল, ঠিক আছে, হোয়াইল আর্কিটেকচারালি ডিস্টিংক্ট, 108টা স্মল আটচালা টেম্পল, ঠিক আছে। আমরা বর্ধমানে দেখেছিলাম 108 শিব মন্দির, সেই ধরনের শিব মন্দিরের কথা এখানে বলছি। মানে কর্মসূত্রে বা পড়াশোনার জন্য বর্ধমানে থাকাকালীন এই বিষয়টা দেখার সৌভাগ্য আমার হয়েছে, সেই জন্য আপনাদেরকে বললাম যে এরকম একটা বিষয় কালনাতেও দেখতে পাওয়া যায়। তারপর রাসমঞ্চ, দেখুন বিষ্ণুপুরের যে রাসমঞ্চ, সেই রকম সেম একটা রাসমঞ্চ এখানে দেখতে পাওয়া যায়, ঠিক আছে। রাসমঞ্চের পারপাস এই বিষ্ণুপুরের মতনই, এখানেও এই রাসের সময় বিভিন্ন জায়গা থেকে ডেটিগুলোকে এনে এখানে রাখা হয় এবং চারপাশ থেকে মানুষ সেগুলি দেখতে আসেন। সেটাই তো রাস ফেস্টিভ্যাল। এটা তার একটা উল্লেখযোগ্য কি বলবো কালচারাল সিগনিফিকেন্স, ঠিক আছে, কালচারাল সিগনিফিকেন্স। তারপর ইউনিক ডিজাইন এলিমেন্ট এখানে দেখতে পাওয়া যায়। তারপর গোপালবাড়ি টেম্পল, 25 রত্নস, দেখুন 25 পিনাকেল। দেখুন, যদি শুধু এই গোপালবাড়ি টেম্পল সম্বন্ধে লিখতে দেয় না, আশা করি লিখতে দেবে না, যদি লিখতেও দেয় কখনো, তাহলে আপনাকে প্রথমে রত্ন স্টাইল টেম্পল সম্বন্ধে লিখতে হবে। রত্ন কি ধরনের রত্ন এখানে দেখা গেছে, 25 রত্ন। তারপরে এখানকার টেরাকোটা ডেকোরেশনস, ঠিক আছে, কি বিভিন্ন রকম ইউরোপিয়ান ফিগার এখানে দেখতে পাওয়া গেছে, অর্থাৎ পরবর্তীতে ইংরেজরা যখন চলে এসেছিল তাদেরও কিছু ফিগার এখানে দেখাতে হয়েছে, ঠিক আছে। সবেতেই তো তারা হাত বাড়িয়েছিল, কি আর করা যাবে। তারপর টেরাকোটা ডেকোরেশনসে সেই একই, ঠিক আছে। ন্যারেটিভ ভ্যারাইটি, হ্যাঁ, এই যে কালনাতে বিভিন্ন রকম যে স্টোরি, হিন্দু এপিক পুরাণের বিভিন্ন রকম স্টোরি, হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন রকম স্টোরি। তারপরে হচ্ছে পরবর্তীতে যে ইউরোপিয়ান ফিগার্স রিফ্লেক্টিং দ্য চেঞ্জিং সোশিও পলিটিক্যাল ল্যান্ডস্কেপ, অর্থাৎ পরবর্তীতে ইংরেজরা চলে আসায় এই সমস্ত মন্দিরের গায়ে তাদের পেন্টিংও বা তাদের যে বিভিন্ন রকম ফিগার সেইগুলোও দেওয়া শুরু করতে হয়েছিল, ঠিক আছে। তারপর কালনা শোকেসেস, অর্থাৎ যে কোনো একটা আর্কিটেকচারই তার সেই সময়কার সোশ্যাল সিগনিফিকেন্স, সেই সময়কার যে
সমাজে কি চলছে সেইগুলো সম্বন্ধে কিন্তু খুব ভালোভাবে আমাদের বুঝিয়ে দেয়। 18-19 সেঞ্চুরিতে ঠিক আছে, যেহেতু এটা তৈরি হয়েছিল আর সেই সময় ব্রিটিশরা ভারতবর্ষে প্রভাব বিস্তার করছিল, বাংলার এই সাইডে সবার আগে প্রভাব বিস্তার করছিল। তো সেই সময় তৈরি হওয়া যে বিভিন্ন রকমের আর্ট বা আর্কিটেকচার, সেখানেও তাদের প্রভাব আমরা দেখতে পাই। তারপর হচ্ছে ইন্টিগ্রেশন উইথ আর্কিটেকচার, ঠিক আছে, রিলিজিয়াস সিগনিফিকেন্স রয়েছে। তারপর আর্কিটেকচারাল ক্রসরোড, ঠিক আছে, কালনা রিপ্রেজেন্ট দ্য ফ্যাসিনেটিং পয়েন্ট হোয়ার ভেরিয়াস টেম্পল আর্কিটেকচারাল স্টাইল কনভার্জড ইন বেঙ্গল। সমস্ত রকম বাংলার যে টেম্পল আর্কিটেকচার দেখা যায়, দেউল স্টাইল, হ্যাঁ, দালান স্টাইল, রত্ন স্টাইল, সমস্ত কিছু কালনাতে আমরা দেখতে পাই। লেটার ফেজ অফ টেরাকোটা আর্টের শেষ দিকটা, পরবর্তী দিকটাও এই কালনাতে আমরা যে সমস্ত কি বলবো আর্কিটেকচারগুলো দেখতে পাই, টেম্পলগুলো দেখতে পাই, সেখানে দেখতে পাই। রিলিজিয়াস অ্যান্ড কালচারাল হাব হিসাবে দেখতে পাই। টেস্টামেন্ট অফ রয়্যাল পেট্রনের, সেই সময় বর্ধমানের যে সমস্ত মহারাজা, তাদের যে ক্রুশিয়াল রোল ছিল কালনার এই সমস্ত টেম্পল তৈরিতে, তাদের সম্বন্ধে আমরা অনেক কিছু জানতে পারি। ইমপ্রেসিভ টেরাকোটা স্ট্রাকচার সম্বন্ধে আমরা অনেক কিছু জানতে পারি, দেখতে পাই, ঠিক আছে। তারপর সোশ্যাল সিগনিফিকেন্স, সেন্টার অফ কমিউনিটি লাইফ, সেই একই, সেই সময়কার যে ফেস্টিভ্যালগুলো হতো, সেই ফেস্টিভ্যালগুলোতে মানুষ আসতেন এবং গ্যাদারিং করতেন, ঠিক আছে। তারপর প্রিজার্ভেশন অফ সোশ্যাল নর্মস অ্যান্ড ভ্যালুস, ঠিক আছে, সেখানকার যে সোশ্যাল কাস্টমগুলো ছিল, হায়ারার্কিগুলো ছিল, ঠিক আছে, সেইগুলো এই টেম্পল আর্কিটেকচারে আমরা দেখতে পাই। হ্যাঁ, এডুকেশনাল প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হতো অনেক ক্ষেত্রে। তারপরে মানুষজন এখানে এসে ভিড় জমাতেন, তো তাদেরকে কোনো একটা সোশ্যাল মেসেজ দেওয়ার ক্ষেত্রে ব্যবহার হতো। পেট্রোনেজ অ্যান্ড সোশ্যাল হায়ারার্কি সম্বন্ধে আমরা জানতে পারি, ঠিক আছে। তারপরে পেট্রোনেজ অর্থাৎ কি, পৃষ্ঠপোষকতা, কোন রাজা এখানে, বর্ধমানের মহারাজারা বা লোকাল জমিদাররা এখানে তাদের আর কি টাকা পয়সা দিয়েছেন, তারা অনেক ওয়েলদি ছিলেন, সেই জন্য তারা মন্দির বানানোর জন্য টাকা পয়সা দিতে পারবেন। তারপরে ইন্টিগ্রেশন অফ ডাইভার্স কমিউনিটি, ঠিক আছে, এই টেম্পলের আশেপাশে যে সমস্ত কমিউনিটি ছিলেন তারা সবাই এই মন্দিরে একসঙ্গে এসে পুজো পার্বণে অংশগ্রহণ করতেন, গ্যাদারিংয়ে অংশগ্রহণ করতেন। তো এটা একটা ইন্টিগ্রেশনের কাজে ব্যবহার হতো। মাস এডুকেশনের ক্ষেত্রেও ব্যবহার হতো। বিভিন্ন রকমের এপিক্স, মোরাল স্টোরি, হ্যাঁ, আমাদের যে সমস্ত যাত্রা বা নাটক সেই ধরনের তখনও তো হতো, তো সেইগুলোতে মানুষজন এসে এখানে দেখতে আসতেন। তো কোনো একটা গল্পের মাধ্যমে মানুষকে কিছু শিক্ষা দেওয়ার ক্ষেত্রেও, মাস এডুকেশনের ক্ষেত্রে এই ধরনের বিষয় খুব ব্যবহৃত হয়েছে। ইউনিক আর্কিটেকচারাল হেরিটেজ হিসাবে এর কালচারাল সিগনিফিকেন্স অনেক। ফিউশন অফ স্টাইল অলরেডি আমরা বললাম, রেখা দেউল এবং অন্যান্য আর্কিটেকচারাল স্টাইল, ইভেন ইসলামিক আর্কিটেকচার বা আর্চ ডোম স্টাইল, সেইগুলোও এখানে এসেছে। তারপরে ন্যারেটিভ আর্ট ফর্ম, তখন যে সমস্ত কৃষ্ণলীলা, হিন্দু মাইথোলজি, তান্ত্রিক ইমেজরি, ফ্লোরা ফনা, ঠিক আছে, ফ্লোরা ফনা মানে কি, পশু পাখি জীবজন্তু, হ্যাঁ। তারপরে ইউরোপিয়ান যে সমস্ত টেম্পলরা, মানে পরবর্তীতে ইউরোপিয়ান ইনফ্লুয়েন্সও দেখা গেছে এই টেম্পলে। তারপর রিলিজিয়াস সিনক্রেটিজম, ঠিক আছে, শিব, বিষ্ণু, শক্তি সব কিছুই কালনাতে মিলেমিশে একাকার হয়ে গেছে। তারপরে লিভিং ট্র্যাডিশন, হ্যাঁ, মেনি অফ দ্য, মানে ওইখানকার যে সমস্ত টেম্পলগুলো রয়েছে সেখানে এখনও পুরোনো দিনের মতনই ওল্ডের যে রিচুয়াল কাস্টমগুলো রয়েছে সেগুলো এখনও মানুষ ধরে রেখেছেন, সেইটাই তো কালনার একটা ডিস্টিংক্ট আইডেন্টিটি তৈরি করে। তারপর আর্টিস্টিক এক্সিলেন্স, টেরাকোটা কার্ভিংসের ক্ষেত্রে সেখানকার যে সমস্ত আর্টিসিয়ানসরা ছিলেন, বেঙ্গল আর্টিসিয়ানসরা 18-19 সেঞ্চুরিতে, তাদের অনেক বেশি আর কি এক্সিলেন্স ছিল, সেগুলো সম্বন্ধেও আমরা জানতে পারি। তারপর ট্যুরিজম, সেই একই ব্যাপার, ট্যুরিজম, হ্যাঁ, হেরিটেজ প্রিজার্ভেশন, ফেস্টিভ্যালস, ব্র্যান্ডিং, তারপর সাপোর্ট ফর লোকালস। আর এটা একটা কনক্লুশন দেওয়া আছে, সেই কনক্লুশনটা আপনারা নিজেদের মতো বানিয়ে, ঠিক আছে, লিখতে পারবেন। ওকে, আমাদের আজকের প্রেজেন্টেশন আমরা এখানে শেষ করলাম, এবং আপনারা জানাবেন আপনাদের আমাদের আজকের প্রেজেন্টেশন কেমন লাগলো। আমাদের চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনার বন্ধুবান্ধবের কাছে পাঠিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি আপনাদের কোনো সাজেশনস থাকে, আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সেটা কমেন্ট বক্সে লিখতে পারেন, অথবা www.vidyarthi.contact@gmail.com আমাদের সঙ্গে যোগাযোগও করতে পারেন। আপনাদের মূল্যবান সাজেশনস আমাদেরকে পাঠাতে পারেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।